বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার ৭ ফেব্রুয়ারি, ২৪ মাঘ এবং ফার্সি ১৯ বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৪৪০ কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় সান্ধ্য অধিবেশন এবং রাত ১০:৩০টায় নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ৫ স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে।
এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে দুটি প্রতিবেদন। ইয়েমেন ইস্যুতে বাইডেন সরকারের ইতিবাচক অবস্থানের ব্যাপারে আনসারুল্লাহর প্রতিক্রিয়া নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনার টিকার কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। টিকার সার্বিক কার্যক্রমের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আলোকোজ্জ্বল 10 প্রভাত। নিয়মিত পরিবেশনা, কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আদর্শ জীবন গড়ার কৌশল সম্পর্কে ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেওয়া হবে। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই কেবল তেহরান পরমাণু সমঝোতা দেয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে চলবে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সাবেক রাজধানী ইয়াঙ্গুনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত, সু চি সহ রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সর্বত্র করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু, টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ অন্তত 6 মন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সুনাম নষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে পশ্চিমবঙ্গে এক জনসভায় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনেই বলেছেন, ইরান কেবল তখনই পরমাণু সমঝোতা দেওয়া প্রতিশ্রুতিগুলো পরিপূর্ণভাবে মানতে শুরু করবে যখন আমেরিকা মুখে বা কাগজে নয় বরং বাস্তবে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। বাস্তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে কিনা সেটাও পরীক্ষা করে দেখবে ইরান। এটাই হল ইসলামী ইরানের চূড়ান্ত ও অলঙ্ঘনীয় নীতি। এ বিষয়ে দেশের সব কর্মকর্তা একমত, কেউ এই নীতি লঙ্ঘন করবে না। তিনি আজ বিমান বাহিনী এবং এরোস্পেস ডিভিশনের কমান্ডার ও পাইলটদের এক সমাবেশে এসব কথা বলেন। আয়াতুল্লাহ উজমা খামেনি আরো বলেছেন, 1979 সালের এই দিনে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির প্রতি বিমান বাহিনীর একাংশের ঐতিহাসিক আনুগত্য ইসলামী বিপ্লব বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ঘটনা অনেকের জন্যই বিস্ময়কর ছিল। ওই দিনের ঘটনায় প্রমাণিত হয় আমেরিকা হিসাব নিকাশে ভুল করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, আমেরিকায় সম্প্রতি ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনাবলী ও ট্রাম্পের পতনের মধ্য দিয়ে দেশটির সম্মান ও শক্তির পতন এবং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের শৃঙ্খলা ভেঙে পড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। তিনি পরমাণু সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রসঙ্গে মার্কিন ও ইউরোপীয় নেতাদের নানা বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, আমেরিকা ও ইউরোপ কোনো ধরনের শর্ত আরোপের অধিকার রাখে না, কারণ তারা পরমাণু সমঝোতায় প্রতিশ্রুতি দিয়ে সেগুলো লঙ্ঘন করেছেন। এখন যে পক্ষ শর্ত আরোপ করতে পারে সেটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, কারণ ইসলামী ইরান প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেছে। 1979 সালের এই দিনে ইরানি বিমান বাহিনীর একদল কমান্ডার ও সদস্য ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনির সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এরপর থেকে প্রতি বছর এই দিনে বিমান বাহিনীর লোকজন সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করে আসছেন। ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত
মাজিদ তাকতে রাভাঞ্চি এক চিঠিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে এই চিঠি দেওয়া হয়। একই চিঠি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে। চিঠিতে ইরানের রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল হুমকি দেওয়ার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারা ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছেন। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর যে হুমকি দিয়েছেন তা উল্লেখ করে মাজিদ তাকতে রাভাঞ্চি ওই চিঠিতে বলেন, এ ধরনের হুমকি জাতিসংঘ সনদের অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। রাভাঞ্চি আরো বলেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোন ধরনের আগ্রাসন চালায় তাহলে আমরা তার জবাব দেওয়ার স্বাভাবিক অধিকার রাখি এবং ইসরায়েলের ভুল পদক্ষেপের চূড়ান্ত জবাব দেওয়া হবে। আগামী মঙ্গলবার থেকেই ইরানে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে। ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি ইরানে করোনা ভাইরাসের নতুন আরেকটি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের অভ্যন্তরে টিকার পরীক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আমরা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ টিকা স্পুতনিক ভি রাশিয়া থেকে আমদানি করেছি। ইরানে নতুন যে টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে তার নাম দেওয়া হয়েছে রাজি কোভাক্স। গত বৃহস্পতিবার রাশিয়া থেকে করোনার টিকা স্পুতনিক ভি ইরানে এসে পৌঁছেছে। মস্কোর সঙ্গে তেহরান এ সংক্রান্ত যে চুক্তি করেছে তাতে ইরানেই যৌথভাবে টিকা তৈরির কথা বলা হয়েছে। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সাবেক রাজধানী ইয়াঙ্গুনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। মিয়ানমার ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দলের নেত্রী অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট সহ দেশটির রাজনৈতিক নেতাদের মুক্তি এবং বেসামরিক প্রশাসনের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবিতে এই বিক্ষোভ চলছে। ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে আজ ইয়াঙ্গুনের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে নামেন এবং তারা সেনা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে ছিল লাল রঙের বেলুন এবং এনএলডি দলের পতাকা। বিক্ষোভকারীরা বলেন, আমরা সেনা শাসন চাই না, আমরা গণতন্ত্র চাই। এদিকে মিয়ানমারে ইন্টারনেট বন্ধ করার বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলো নিন্দা জানিয়েছে। তারা বলেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর মধ্যে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দেওয়ার কারণে অনলাইনে জরুরি সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। গত 8 নভেম্বর মিয়ানমারে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে সামরিক বাহিনী। তারা ওই নির্বাচনের ফলাফল মেনে নিতে রাজি হয়নি। এরপর গত 1 ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা দখল করে এবং রাজনৈতিক নেতাদের আটক করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই বলেও তিনি মন্তব্য করেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে সতর্ক করে বলেছেন, তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। আজ রোববার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপি নেতারা এখন শুরু করেছে হাঁকডাক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নয়াপল্টন অফিস হচ্ছে গুজবের ফ্যাক্টরি, আর সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাড়িতে খোদ বিএনপির নেতাদের মধ্যেই অবিশ্বাসের দেয়াল তৈরি করছে। মিডিয়ায় আন্দোলনের ঝড় তুললেও বাস্তবে বিএনপির নেতারা রাজপথে থাকেন না, এমনটি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, কেউ কেউ মাঠে থাকলেও ফেসবুকে ছবি দেওয়ার জন্য তারা আসেন, এরপর পালানোর পথ খোঁজেন। ওবায়দুল কাদের বলেন, বক্তব্য বিবৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেওয়ার বাসনা ব্যক্ত করলেও তার মুক্তির জন্য ঢাকা শহরে 500 লোকের একটি মিছিলও করতে দেখেনি জনগণ। তার মতে, টেমস নদীর তীর থেকে ঘোষণা দিয়ে পদ্মা মেঘনা যমুনায় জোয়ার আনা যাবে না। জনবিচ্ছিন্ন এবং নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ক্ষমতার মসনদে আরোহণের দিবাস্বপ্ন অধরাই থেকে যাবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অন্তত 6 জন মন্ত্রী আজ টিকা নিয়েছেন। সকাল 10টার পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে অনলাইনে যুক্ত হয়ে কোভিড-19 টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, করোনা সংক্রমণ শুরু থেকেই আমাদের করোনার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। সবকিছুতে আমরা সফলতা অর্জন করি। আমাদের করোনার সংক্রমণ কমে গেছে, মৃত্যুর হার কমে গেছে, আমাদের জীবনযাত্রার মান স্বাভাবিক, আমাদের কর্মক্ষেত্র স্বাভাবিক হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমাদের ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সারা বছরব্যাপী ভ্যাকসিন কার্যক্রম চলবে। ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবেন না বলে তিনি জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা চলছে। তিনি আজ পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতকে বদনাম করতে এই মুহূর্তে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। তিনি আজ রোববার পশ্চিমবঙ্গের হলদিয়ায় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে দিদি সম্বোধন করে বলেন, আন্তর্জাতিকভাবে ভারতের ভাবমূর্তি নষ্টের পরিকল্পনা চলছে, কিন্তু এ নিয়ে দিদির মুখ থেকে একটি কথাও বেরোয় না। দেশ সব ধরনের ষড়যন্ত্রের কড়া জবাব দেবে। প্রধানমন্ত্রী বলেন, রাজ্যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতাদি। মানুষ ওর কথায় বিশ্বাস করেছিলেন, কিন্তু 10 বছরে নির্মমতা ছাড়া কিছু পাননি বাংলার মানুষ। पश्चिम बंगाल का विकास तेज गति से करने के लिए यहाँ भी डबल इंजन की सरकार आवश्यक। करप्शन और तोलाबाजी सब हटेगी जब यहाँ आसोल परिवर्तन आएगा, जब यहाँ भाजपा की सरकार। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পশ্চিমবঙ্গের উন্নয়ন দ্রুত গতিতে করার জন্য এখানেও ডবল ইঞ্জিনের সরকার প্রয়োজন। দুর্নীতি ও তোলাবাজি দূর হবে যখন এখানে আসল পরিবর্তন আসবে, যখন এখানে বিজেপি সরকার গঠন হবে। রাজ্যের তৃণমূল নেতৃত্বাধীন ক্ষমতাসীন মা মাটি মানুষ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলায় দরিদ্র মানুষের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। যারা মা মাটি মানুষের কথা বলেন, আজ ভারত মাতার জন্য কোনো আবেগ নেই তাদের। বলছিলেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সম্প্রতি যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে রাশিয়া। জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ মার্কিন দৈনিকের দাবি প্রত্যাখ্যান করে এক টুইটার পোস্টে লিখেছেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে 20 বছর আগে থেকে যাওয়া ইউরেনিয়াম বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক লরেন্স নরম্যান সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ওই তথ্য প্রকাশ করেছেন। তিনি নিজের টুইটার পেজে দেয়া এক বার্তায় দাবি করেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকরা সম্প্রতি ইরানের 2টি স্থাপনায় 20 বছর আগে রেডিও অ্যাক্টিভ পদার্থের সন্ধান পেয়েছে। তার ওই বক্তব্যের জবাবে উলিয়ানোভ নিজের টুইটার পেজে দেয়া পোস্টে বিষয়টিকে গুরুত্বহীন বলে বর্ণনা করেছেন। হোয়াইট হাউসের ইরান বিদ্বেষী নীতি অনুসরণ করে পশ্চিমা গণমাধ্যমগুলো বিগত বছরগুলোতে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কে একের পর এক মিথ্যা ও অসম্পূর্ণ তথ্য তুলে ধরছে। ওয়াল স্ট্রিট জার্নাল এমন সময় এ দাবি করল যখন পশ্চিমা দেশগুলোর ধারাবাহিক প্রতিবন্ধকতা সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও ইরান পরমাণু সমঝোতা দেয়া নিজের প্রতিশ্রুতি রক্ষা করে যাচ্ছে। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার ব্যাপারে আঙ্কারাকে আবার হুমকি দিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মাধ্যমে নয়া প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুরস্কের S-400 কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিতে অটল থাকল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি শনিবার সাংবাদিকদের বলেছেন, আমাদের নীতিতে পরিবর্তন আসেনি এবং আমরা আবারও তুরস্ককে S-400 ব্যবহার না করার আহ্বান জানাচ্ছি। তুরস্ক হচ্ছে নেটো জোটভুক্ত প্রথম দেশ যে কিনা রাশিয়ার কাছ থেকে
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর S-400 সংগ্রহ করেছে। 2017 সালে এ ধরনের 4টি ব্যবস্থা সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে $520 কোটি চুক্তি করে তুরস্ক। শ্রোতা বন্ধুরা, আর এরই সাথে শেষ হচ্ছে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আক্তার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বাইডেন প্রশাসন ইয়েমেন বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। এ ব্যাপারে আনসারুল্লাহর প্রতিক্রিয়া নিয়ে ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন নাসির মোহাম্মদের পরিবেশনায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরকার ইয়েমেন যুদ্ধ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে যুদ্ধে জড়িত পক্ষগুলোর মাঝে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাইডেনের পররাষ্ট্রনীতির প্রথম পদক্ষেপেই ইয়েমেনের আনসারুল্লাহর উপর থেকে অবরোধ 1 মাসের জন্য তুলে নেওয়া হয়েছে। মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, জো বাইডেন কংগ্রেসকে জানিয়েছে যে আনসারুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি বাইডেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এর আগে পেন্টাগনের মুখপাত্র জন কির্বিও বলেছিলেন, ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র রিয়াদকে সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছে। বাইডেন সরকারের এই সিদ্ধান্তগুলোকে বেশিরভাগ কৌশল বলেই মনে হচ্ছে। কৌশলটা হলো আনসারুল্লাহর সঙ্গে আস্থার সম্পর্ক তৈরি করা, কেননা এই সংগঠনটি বর্তমানে ইয়েমেনের সবচেয়ে সুসংগঠিত রাজনৈতিক দল। অবশ্য এই সিদ্ধান্তগুলো কৌশলগত হলেও এর ইতিবাচকতা রয়েছে, কারণ এর মাধ্যমে নয়া মার্কিন প্রশাসন আনসারুল্লাহকে ইয়েমেনের প্রভাবশালী একটি দল হিসেবে স্বীকৃতি দিল। অপরদিকে বাইডেন সরকারের এই সিদ্ধান্তের প্রতি আনসারুল্লাহর প্রতিক্রিয়াও লক্ষণীয়। আনসারুল্লাহ এই সিদ্ধান্তগুলোকে স্বাগত জানিয়ে এই ঘোষিত নীতিকে প্রায়োগিক নীতিতে রূপান্তর করার আহ্বান জানিয়েছে। মার্কিন সরকার গত 6 বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবকে সমর্থন দিয়ে এসেছে। আমেরিকাকে বিশ্বাস করা দুরূহ ব্যাপার। সুতরাং আস্থা সৃষ্টির জন্য যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবের উপর চাপ সৃষ্টি করার দাবি জানিয়েছে আনসারুল্লাহ। এ প্রসঙ্গে ইয়েমেনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী আল হুতি বলেছেন, আমরা বর্তমানে বাইডেনের অবস্থানকে একটি মৌখিক বিষয় হিসেবে নিয়েছি। আমরা যুদ্ধের অবসান এবং অবরোধ তুলে নেওয়ার অপেক্ষায় রয়েছি। ওয়াশিংটনের মদতপ্রাপ্ত সৌদি ও আরব আমিরাত আগ্রাসন বন্ধ করবে বলে আশা করছি। ইয়েমেনে সৌদি হামলা চালিয়ে যাওয়া এবং সৌদি নৃশংসতার ধারাবাহিকতার কারণে আমেরিকার ব্যাপারে এ ধরনের আস্থাহীনতার মতো প্রতিক্রিয়া দেখালো আনসারুল্লাহ। সৌদি আরব অবশ্য বাইডেন সরকারের সিদ্ধান্তের ব্যাপারে নীরব রয়েছে। আবার সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে তারা গত 1.5 বছর ধরে ইয়েমেন যুদ্ধে জড়িত ছিল না। তারা 2020 সালের অক্টোবরের পর থেকে ইয়েমেনের সামরিক উপস্থিতির অবসান ঘটিয়েছে। যাই হোক, ইয়েমেন যুদ্ধে বর্তমানে আনসারুল্লাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। এমনকি কৌশলগত প্রদেশ মারবেও তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে রয়েছে। সুতরাং বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্ত বরং সৌদি জোটকে ইয়েমেন যুদ্ধের চোরাবালি থেকে বাঁচিয়ে তুলতে সহযোগিতা করবে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। টিকা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমাদের ভ্যাকসিনে পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সারা বছরব্যাপী ভ্যাকসিন কার্যক্রম চলবে। ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবেন না। এ বিষয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। দেশব্যাপী করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ রোববার সকাল 10টার পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে সারা দেশে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে কোভিড-19 টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইংল্যান্ডের মতো ছোট দেশেও প্রায় 1 লক্ষর বেশি লোক মারা গেছে। ভারতে 1,80,000 থেকে 1,60,000 70,000 লোক মারা গেছে। আমেরিকাতে 4.5 লক্ষ লোক মারা গেছে। ইউরোপের প্রতিটি দেশ প্রায় লাখের কাছে চলে গেছে। আল্লাহর রহমতে আমাদের দেশে সেই অবস্থা হয়নি। জীবনযাত্রা প্রায় স্বাভাবিক, অর্থনৈতিক ভাবে আমরা ভালো আছি। এখানে কোনো হাহাকার হয় নাই, খাদ্যের অভাব হয় নাই, মানুষের কর্ম করতে পারছে এবং হাসপাতালের অবস্থা খুবই ভালো আছে। চিকিৎসার কোনো অভাব হচ্ছে না। বেডগুলো প্রায় 80% খালি এবং আইসিইউ প্রায় 60-70% খালি আছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন নিরাপদ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ভ্যাকসিন খুবই নিরাপদ। যতগুলো ভ্যাকসিন আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন এই অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন। এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। যতগুলো লোককে আমরা ভ্যাকসিন দিয়েছি সবাই সুস্থ আছে, ভালো আছে। ভ্যাকসিন অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হচ্ছে। যদি এই অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হতে কষ্ট হয়, আমাদের আরো নির্দেশনা আছে। তারা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে তথ্য সেন্টারে তারা নিবন্ধিত হতে পারে এবং তারা ভ্যাকসিন নিতে পারে। এবং তাও যদি না পারে তাহলে তারা আসলে পরে ভ্যাকসিন তারা পাবে, ফর্ম ফিল আপ করবে এবং পরবর্তীকালে আমরা সেই ফর্মকে আমরা ডাটা তখন এন্ট্রি দিয়ে নিব। অর্থাৎ ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবে না। আমাদের এইটাই লক্ষ্য। আমাদের কাছে 70 লক্ষ ভ্যাকসিন আছে, যেটা 35 লক্ষ লোককে আমরা 2 ডোজ করে দিতে সক্ষম হব। আমরা আশা করি আমাদের যে সমস্ত ভ্যাকসিন আছে সামনে সময় মতো আসবে, আসলে পরে আমরা বহু লোককে দিতে পারবো। সারা বছর ব্যাপী এই ভ্যাকসিনের কার্যক্রম চলবে। টিকাদান কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন জেলায় 955টি হাসপাতালে টিকা দেওয়া শুরু হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে মোট 2196টি দল। গতকাল বিকেল পর্যন্ত মোট 3,28,013 জন ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন। ঢাকার 50টি হাসপাতালে 50টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট 204টি দল ঢাকায় টিকাদান পরিচালনা করছে। বাংলাদেশে মোট জনসংখ্যার 80% অর্থাৎ 13,42,47,508 জন নাগরিককে করোনা ভাইরাসের টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। প্রত্যেককে 2 ডোজ করে টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রথম ডোজের 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা হলেও এখন পরিবর্তিত পরিকল্পনা অনুযায়ী তার আগেই দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আলোক